আসসালামু আলাইকুম। আমি মাল্টিমিডিয়া প্রতিনিধি দৈনিক সংবাদ ৭১-এর পক্ষ থেকে চলে আসলাম আজকে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলা ভূমি মেলা শেষে যে জনসচেতনতা যে সভা করা হয়েছে, আমি সে সভা থেকে সরাসরি আপনাদেরকে লাইভ সম্প্রচার করে দেখাচ্ছি। আপনাদেরকে দেখাবো যে তারা জনসচেতনতা উপলক্ষে আসলে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের যে কার্যক্রম কিন্তু সেটা কিন্তু শুরু করছে। এখানে উপস্থিত আছেন যে ফকিরহাট উপজেলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব সুমাইয়া আইরিন, উপজেলা নির্বাহী অফিসার, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ জাহিদুর রহমান। আপনারা দেখতে পাচ্ছেন অনেক রাজনীতি দলের নেতাকর্মী এবং ইউপি সদস্য এবং ছাত্রছাত্রীদের নিয়ে কিন্তু আসলে সেই ভূমি সেবার যে ভূমি সচেতনতার যে কার্যক্রম সেটা কিন্তু আসলে শুরু হয়েছে। আমি আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করব যে সারের সামনে দিয়ে ঘুরো আসবে আর পরে ঘোরাই করে জুম করবো হোম চলে যাও বসে কাছে কিন্তু কৃষি এবং অকৃষি দুই ভাগের ভিতরে প্রায় ৩০০ অধিক শ্রেণী রয়েছে এলাকা ভেদে। আমাদের এলাকায় যেটা ভিটা জমি হিসেবে পরিচিত, সিলেট অঞ্চলে ডাঙ্গা, এরকম বিভিন্ন নাম রয়েছে। তো এই বিষয়ে আমরা আমাদের সংবিধানে আমাদের সকল নাগরিককে সম্পর্কের অধিকার দেওয়া হয়েছে সংবিধানে ৪২। আর যদি আমরা আলোচনায় যাই তাহলে আদিকাল থেকে, তার মানে যখন সৃষ্টি হয়েছে, সৃষ্টির পর থেকে আমরা যে প্রস্তর যুগ, বৌদ্ধ যুগ, আধুনিক যুগ, আমরা যে সমাজ বিজ্ঞান তৈরি করেছি, সেখানে সবসময় মানুষ জীবিকার প্রয়োজনে তার সংগ্রাম যখন চালিয়েছে, তখন ভবিষ্যৎটা পরিকল্পনা করবো। কোথাও চাষাবাদ করা হয়েছে, কোথাও পশু শিকার করা হয়েছে, এর সাথে সাথে ভূমির ক্রম বিকাশটা করেছে। তো আমরা ওখান থেকে অত পিছনে যাচ্ছি না। আমাদের উপমহাদেশের যে ভূমির ব্যবস্থাপনা, সেটা আমরা যদি মোগল আমল থেকে ধরি, মোগল আমল, তারপর হচ্ছে আমাদের ব্রিটিশ আমল, তারপর আমাদের ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা পেল আমরা পাকিস্তান স্বাধীনতা, সেই পিরিয়ডটা এবং স্বাধীন বাংলাদেশের যে বর্তমান যে পর্যায়ে, সেই বিষয়টা আমরা আলোচনা করতে পারি। তো প্রথমত ১৭৫৭ সালে আমরা জানি পলাশী যুদ্ধের মাধ্যমে যখন আমাদের স্বাধীনতা ব্রিটিশদের কাছে আমরা স্বাধীনতা সূর্য অবহিত হয়। তারপর ১৭৬৫ সালে বক্সারের যুদ্ধে যখন মীর কাসিম করা জন্য, তখন পুরোপুরি এটা ব্রিটিশ যে কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তার আয়ত্তে চলে যায়। তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল একটা বেরিয়া কোম্পানি। তারা আমাদের দেশ থেকে শুধু লাভ করার একটা চিন্তা ভাবনা করতো। এখানে মানুষের জীবন যখন যাই হোক না কেন, তারা যে ছিল যে শোষণের যে নীতি নিয়ে, সেই শোষণটা করে যাওয়ার একটা ধারণা ছিল। এই জন্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা যখন যে আমাদের রাজস্ব কালেকশনের যে ব্যবস্থাপনা তাদের আয়ত্তে নিয়ে নেয়, তখন ১৭৭২ সালে তারা কোনো কালেক্টর নিয়োগ দেয়। কালেক্টর হচ্ছেন তাদের পক্ষে
কোম্পানির প্রতিনিধি হিসেবে খাজনা বা রাজস্ব আমরা যেটা বলে থাকি সেটা সংগ্রহ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিবে। কোম্পানি ব্রিটিশ যে ওই সময় এম্পায়ার ছিল তাদেরকে একটা অংশ দিবে। তো তারপর 1769 সালে প্রথম জেলা গঠিত হয় আমাদের। আমরা বাংলাদেশের মানুষ যারা জানি যশোর জেলা হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া যে কোম্পানি শাসিত ছিল প্রথম জেলা হচ্ছে যশোর জেলা। আর এর পরবর্তীতে 1 সোনা 2 সোনা 5 সোনা বিভিন্ন বন্দোবস্ত ছিল জমি নিয়ে। তো 1793 সালে লর্ড কর্নওয়ালিসের সময় চিরস্থায়ী বন্দোবস্ত নামে একটা বন্দোবস্ত চালু হয়, যে জমিদারদেরকে বন্দোবস্ত দিয়ে দেওয়া হবে জমি। সেই অনুযায়ী জমি যারা কর্ষণ করবে, তারা মানে প্রজাদেরকে নির্যাতন জুলুম যা করবে, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বছর শেষে একটা রাজস্ব তারা দিবে। এতে করে দেখা যায় যে প্রচুর নাগরিক যারা ছিল আমাদের ফসল হচ্ছে না, কিন্তু তার খাজনা দেওয়া লাগছে, তার রাজস্ব দেওয়া লাগছে। এই যে জুলুমের শিকারে অনেক কৃষক মারা গিয়েছেন, অনেক সংগ্রামের ইতিহাস রয়েছে। তো পরবর্তীতে 1836 সালে বেঙ্গল ডিস্ট্রিক্ট অ্যাক্ট হয়, মানে যে যশোর জেলাতে প্রথম হয়েছিল 1969 সালে। যশোর জেলা ছিল প্রথম জেলা, কালেক্টর ছিল যশোরের প্রথম। কিন্তু এর পরবর্তীতে বাংলাদেশ যে বিভিন্ন অঞ্চলে ভাগ করে আরও অনেকগুলো জেলা প্রতিষ্ঠিত করা হয়। তারপর 1875 সালে সার্ভে অ্যাক্ট প্রণয়ন করা হয়। তার আগ পর্যন্ত যে যেখানে জোর দখল হতো, যার যেখানে দখল ছিল, মনে করেন যে একটা জমিদার, তো জমিদারের যে প্রজারা ছিল তাদেরকে আমার একটা জমিতে চাষ করছে, ওই জমিতে ভালো মনে হচ্ছে, জমিদারের কাছে কেউ যদি কেউ থাকে সে জমিদারকে ওই প্রজাকে সরিয়ে তাকে দায়িত্ব দিয়েছিল। এভাবে যে বৈষম্য ছিল সেটা কিছু মাত্রায় কমিয়ে আনার জন্য সার্ভে অ্যাক্ট করা হয়। তারপর 1885 সালে বেঙ্গল জিনাসি অ্যাক্ট করা হয়, প্রজাস্বত্ব আইন। তারপর জরিপ শুরু হয় যে আমার যে জায়গাগুলো খাচ্ছি আমি, বা যে একজন যেটা দখলে রেখেছে সেটা নির্দিষ্টতা করার জন্য, ফাইন্ড আউট করার জন্য যে আজকে আমার লাঠি আছে, আমার গায়ে বেশি শক্তি আছে, আমি ওখানে দখল করে দেব। এভাবে তাদের অরাজক পরিস্থিতি সবসময় চলতে থাকে। এর ধারাবাহিকতায় এটা থেকে উত্তরণের জন্য প্রথম 1888 সালে সিএস সার্ভে স্ট্যান্ডার্ড করা হয়। তারপর সিএস জরিপটা শুরু হয়। সিএস জরিপটা শুরু হয়ে সিএস জরিপ ক্যাডাস্ট্রাল সার্ভে, মানে ঘরে ঘরে একদম টেন্যান্ট পর্যন্ত প্রথম পর্যায়ে যে জরিপটা করা হয়, প্রথম জরিপ, এবং এখন পর্যন্ত এটাই সবচেয়ে নির্ভুল জরিপ। এরপরে যতগুলো জরিপ হয়েছে এত নির্ভুল জরিপ একটা হয়নি। তো 1938 সালে আমরা সবাই এখানে যারা আছি শেরে বাংলা একে প্রথমের নাম জানি। উনি যখন মুখ্যমন্ত্রী 1937 সালে নির্বাচনে, তার লক্ষ্য ছিল যে জমিদারদের থেকে প্রজাদের অধিকারটা সংরক্ষণ করতে যায় সেই ব্যবস্থাপনায় আনা। এর জন্য জমিদার প্রথা বিলোপ করে জনগণের ভূমির অধিকার প্রতিষ্ঠা করার জন্য একটা ক্লাউড কমিশন নামে একটা ভূমি কমিশন গঠন করা হয়। সেই ক্লাউড কমিশন তদন্ত করে রিপোর্ট দেয়, কিন্তু ব্রিটিশ আমল তখন শেষ হয়নি। এর কারণে আমরা সেটা আলোচনা করেছি। 1947 সালে যখন ব্রিটিশরা আমাদের দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়, উপমহাদেশ ভারত এবং পাকিস্তানের দুটো স্বাধীন দেশের জন্ম হয়, তখন 1950 সালে যে 1938 সালে ক্লাউড কমিশন রিপোর্ট দিয়েছিল, তার ফলশ্রুতিতে ভূমিতে বা জমিতে নাগরিকের অধিকার প্রতিষ্ঠিত হয়। এর আগে ছিল জমিদারিত্ব, যারা ছিল জমিদার থেকে তারা ফসল নিত, তারা লিজ নিত, নিয়ে চাষ করতো, কিন্তু জমিদার মালিকানা তাদের ছিল। তো আমরা যদি বলতে চাই যে বাঙালি জাতি বা বাংলাদেশের যে বৃহত্তর জনগোষ্ঠী, তাদের ভূমির যে অধিকার, তাদের যে শর্ত, তাদের যে ন্যায়সঙ্গত রাইট, এটা প্রতিষ্ঠিত করেছিলেন শেরে বাংলা একটি বলতে। তার যে পার্টিটা ছিল, রাজনৈতিক দল কৃষক প্রজা পার্টি তার নাম ছিল। তো ওই দলে এত জনপ্রিয়তা ছিল, এবং আসলে কৃষকদের জন্য এমন ভূমিকা রেখেছিলেন যে আমাদের যে বলা হয় শেখ মুজিবুর রহমান তিনি তার আত্মজীবনীতে লিখেছেন যে যখনই কোথাও শেরে বাংলার বিরুদ্ধে কথা বলা হয়েছে সেখানে হামলার শিকার হয়েছেন। ওনার বাবা বলেছেন যে যাই করো হক সাহেবের নামে কথা বলবো। কারণ কি, যে হক সাহেব যে কাজটা করেছিলেন, আমরা যে আজকে 10 বিঘা 20 বিঘা 1 কাঠা 2 কাঠা যার যেটুকু জমি আছে না কেন, এই জমির যে অধিকার, এটা কিন্তু আমাদের শেরে বাংলায় কিন্তু কিনে দিয়েছিলেন।
তো 1950 সালে রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাতন্ত্র আইন প্রণীত হয়, তারপরে জমিদারি বিলোপ হয়, জমিদারদের দৌরাত্ম শেষ হয়ে যায় চিরতরে, এবং এর পরবর্তী 1955 সালে এই বিধিমালা প্রণীত হয়। যার ফলে যে আমাদের সিএস প্রথমে বলেছি ক্যাডাস্ট্রাল সার্ভে হয়েছিল, তার পরবর্তীতে এসের জরিপ হয়, এস্টেট অ্যাকুইজিশন জরিপ। সেটা ছিল হচ্ছে আমাদের কালেক্টর বাদে যারা ছিলেন, মানে ডিসি অফিসে যে যারা সহায়ক যারা ছিলেন, অবসহকারী যারা ছিলেন, তারা যখন আহ্বান করেন জমির মালিকদেরকে যে আপনাদের ক্যাডাস্ট্রাল সার্ভে যে কাগজপত্র আছে, এই কাগজপত্রগুলো কার কি আছে, কে কোথায় আয়োজন ছিলেন, কে কোথায় বোঝা ছিলেন, সেই কাগজগুলো নিয়ে আসেন। এটা ঘরে বসে অফিসে বসে ওই যে ক্যাডাস্ট্রাল সার্ভে যে যারা জমিদারদের বোঝা ছিলেন, আমার জমিদারের একটা জমিদার ছিল কয়েক হাজার বিঘা জমি, তো তার থেকে যারা বোঝা ছিলেন তারা এক একজন বোঝা থাকতো 10 বিঘা 20 বিঘা এইভাবে তারা লিজ নিয়ে চাষ করতো। যে চাষ করতো যারা যেটি দখল ছিল, ওই সময় এস্টেট অ্যাকুইজিশন যে জরিপ, এসে জরিপ, এই জরিপের মাধ্যমে তাদের প্রজাদের নাম ওই খতিয়ানে পত্তন হয়, মানে জমিদারের নাম বাদ দিয়ে প্রজাদের নামটা ওইখানে পত্তন হয়। তো তারপর আমরা যখন আরো পরবর্তীতে আসি 1971 সালে যখন দেশ স্বাধীন হলো, স্বাধীনতার পর রিভাইজড সার্ভে হয়, মানে যে সার্ভেগুলো হয়েছিল ঘরে বসে, এই কারণে দেখা যায় যে অনেকের দখলগত সমস্যা ছিল, সেই সমস্যাগুলো এড়ানোর জন্য আরও নির্ভুল করার জন্য রিভিশন করা হয় সার্ভেটা, যেটা রিভাইজ সার্ভে নামে পরিচিত। সেটা যে শুরু হয়েছিল 1980 সালের আগে, এখন পর্যন্ত কোথাও কোথাও চলছে। আমাদের ফকিরহাট উপজেলায় বিহারের জরিপ সংক্রান্ত প্রত্যেকটা মৌজাতে আমাদের সর্বশেষ যে বাংলাদেশ থেকে রিভাইজ সার্ভে সেটা সম্পন্ন হয়েছে, কিন্তু আশেপাশে খুলনা জেলায় এখন অনেক জায়গায় গেজেট প্রকাশিত হয়নি। তো আমাদের ভূমির পিছনের কথা কিছু বললাম। এখন ম্যানেজমেন্ট মোটামুটি 3টা পর্যায়ে হয়। একটা হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের অধীন, একটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন, আর একটা হচ্ছে আইন মন্ত্রণালয়ের অধীন। ভূমি মন্ত্রণালয়ের অধীন যে ভূমি জরিপ অধিদপ্তর এটা আছে, আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন আছে আমাদের উপজেলা পর্যায়ে ইউনিয়ন আছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে এসি ল্যান্ড আছে, রাজস্ব কর্মকর্তা, তার নির্দেশে তহসিল অফিসগুলো আমাদের উপরে আছে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব, জেলা প্রশাসক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব, বিভাগীয় কমিশনার। আর আমাদের যে আইন মন্ত্রণালয়ের সাথে ভূমি সম্পর্কিত যে বিষয়টা, সেটা হচ্ছে রেজিস্ট্রেশন সম্পর্কিত। যে উপজেলায় আমরা সাব রেজিস্ট্রারের নাম সবাই জানি, সাব রেজিস্ট্রার দলিল রেজিস্ট্রেশন করেন, তারপর হচ্ছে জেলা রেজিস্ট্রার, আর তারপর হচ্ছে ইন্সপেক্টর জেনারেল অফ রেজিস্ট্রি। তাহলে আমরা আমি কিন্তু শেষে একটা কুইজ প্রতিযোগিতা হবে, সবার কাছে করতে হবে, যারা পারবেন উত্তর দিতে তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা আছে। আর আমাদের যে 3টা পার্বত্য জেলা, 64টি জেলা, তার ভিতরে 61টা হচ্ছে সমতল জেলা, 3টা পার্বত্য জেলা। 3টা পার্বত্য জেলা পরিচালিত হয় পার্বত্য চট্টগ্রাম শাসন বিধিমালা 1990। এটা কিন্তু আমরা অনেকে জানি, অনেকে জানি না। আমাদের সংবিধানের অনেক আইন পার্বত্য চট্টগ্রামের 3 জেলার জন্য প্রযোজ্য নয়, সেখানে নিজস্ব আলাদা বিধিমালা আছে। ওইখানে জেলা প্রশাসক, উপজেলার যে সমতলের 3টা দায়িত্ব, জেলা কালেক্টর, জেলা ম্যাজিস্ট্রেট আর ডেপুটি কমিশনার। কিন্তু এই আমাদের যেমন সাব রেজিস্ট্রার আছেন আমাদের এখানে, ওই পার্বত্য 3 জেলায় কিন্তু সাব রেজিস্ট্রার নেই, ওইখানে ডিসি স্যারের রেজিস্ট্রার, তার আধীনে ম্যাজিস্ট্রেটরা থাকেন, তারা রেজিস্ট্রেশন সম্পন্ন করেন। এখন আমরা জমি যেহেতু একদম আমরা এখানে যারা আছে অনেকের নলেজ আছে, অনেকের নলেজ নেই। জমির বেসিক যে চিহ্নিত করো, যেমন আমাকে চিহ্নিত করতে গেলে আমার একটা এনআইডি নাম্বার এখন আছে, বা আমার চেহারা কেমন, আমি কতটুকু লম্বা, কতটুকু আমার চুল আছে, মাথা, এটা আমরা সবাই নির্দিষ্ট করতে পারি। জমি নির্দিষ্ট করতে গেলে হচ্ছে প্রথমে কোন জেলায় জমিটা, তারপর কোন থানা বা উপজেলায়, কোন মৌজা, তার জুরিসডিকশন লিস্ট নাম্বার কত, সেই মৌজার খতিয়ান নাম্বার কত, প্লট নাম্বার কত, আর প্লটে কত জমি আছে। তার মানে জমির বেসিক হচ্ছে দাগ আর খতিয়ান। দাগ খতিয়ান এখন দেখা যাচ্ছে যে আমার ফকিরহাট উপজেলার উদাহরণ দিই আমি। ফকিরহাট উপজেলায় আমার
3টা তহসিল আছে, 8টা ইউনিয়ন 8টা তহসিল থাকার কথা আছে 3টা। তো 3টা তহসিলের অধীনে কতগুলো মৌজা আছে, 200 একর জমি হলে একটা মৌজা পাওয়া যায়। তো আমাদের মৌজার সংখ্যা 65টা মতো আমাদের মৌজার সংখ্যা। যে প্রত্যেকটা মৌজায় দেখা যাচ্ছে 65টা আলাদা আলাদা জেল নাম্বার থাকে, জুরিসডিকশন লিস্ট নাম্বার। সেই লিস্ট নাম্বার যদি আমার 1 নাম্বার হয় নলতা মৌজা, 2 নাম্বার বগুড় মৌজা। তো এখানে প্রত্যেকটা মৌজায় যতগুলো খতিয়ান আছে, খতিয়ানটা হচ্ছে কি ব্যাংক অ্যাকাউন্টের মতো। আমি একজন মানুষ, আমার যদি একটা ব্যাংকে টাকা রাখতে হয় তাহলে একটা অ্যাকাউন্ট করে রাখবে। তো সেই অ্যাকাউন্টে যে টাকার পরিমাণ ওইটা হচ্ছে আমার জমির অ্যাকাউন্টে। যদি আমার কোনো খতিয়ান থাকে একটা মৌজাতে, সেই মৌজাতে কতটুকু জমি আছে সেটা হচ্ছে আমার ওই ব্যাংক অ্যাকাউন্টে যেমন টাকা, খতিয়ান যেমন আমার জমি। তো জমি একদম যদি একটা জরিপ হয়, আমি এই রুমটাই যদি জরিপ করি তাহলে আমার একটা ম্যাপ করতে হবে। তো আমার যে নর্দার্ন ইস্টার্ন যে কর্নার, ওই কর্নার থেকে শুরু হয় সাধারণত। যে আমার একটা মৌজার ভিতরে যে খতিয়ান থাকতে পারে অনেকগুলো, যতগুলো মানুষের জমি থাকে খতিয়ান থাকে। তো খতিয়ানের থেকে আবার আরও নির্দিষ্ট কেমন হচ্ছে ডাক নাম্বার। যে ওই কোনাতে একটা টাইলসকে যদি আমি একটা ব্লক মনে করি, তাহলে যদি আমি জৈব বিষয় এক দিই, তাহলে এবার নাম্বার দিতে আমার এই শেষ পর্যায়ে এসে দেখা গেল 3000 নাম্বার পড়তো। তার মানে একটা মৌজাতে আমার 3000 যতটুকু জমি আছে তাকে 3000টা দাগে ভাগ করা হবে। এখন আমার যদি 10 টাকা জমি থাকে তাহলে খতিয়ানটা যেটা হবে ওই খতিয়ানে 10টা দাগ নাম্বার লেখা থাকে। আমরা একটা খতিয়ান সামনে দেখাবো। এই যে একটা দেখতে পাচ্ছেন, দেখা যায় মানে যারা এখানে যারা বয়স্ক লোক তার সময় খতিয়ান সবাই দেখেছেন, স্কুলে যারা বাচ্চা ওরা হয়তো দেখেনি। এটা হচ্ছে একটা স্যাম্পল খতিয়ান। দেখেন ওখানে একটা নাম্বার লেখা আছে, খতিয়ান নাম্বার 3000। এটা সবাই দেখতে পাচ্ছেন কিনা? 3000 যেটা, এটা হচ্ছে খতিয়ান নাম্বার। তো আমি যেমন বললাম যে আমার নির্দিষ্টতা জ্ঞাপক। তো প্রথমে যদি আমরা দ্বিতীয় রোডে চলে যাই, দেখি যে বিভাগ হচ্ছে ঢাকা, ঢাকার জেলা হচ্ছে ঢাকা, থানা হচ্ছে ডেমরা, তারপরে মৌজা হচ্ছে গজারিয়া, জেল নাম্বার 1। তার মানে এই যে 3000 খতিয়ান নাম্বারটা খতিয়ান, এটা হচ্ছে 1 নাম্বার গজারিয়া মৌজা, ডেমরা থানা, ঢাকা জেলা, ঢাকা বিভাগের একটা খতিয়ান, যার নাম্বার হচ্ছে 3000। তো এখানে প্রথম যে কলামটা দেখেন আপনারা, মালিক, কৃষি প্রধান বা ইরাদের নাম ও ঠিকানা। মালিকের নাম এখানে লেখা আছে আবুল ফজল। অথবা যদি আমরা এখানে মৌলানা তৈয়বুর রহমান, তাহলে মৌলানা তৈয়বুর রহমান হচ্ছে মালিক হয়ে যাবে। তো তারপরের যে কলাম আছে ওইখানে কার কতটুকু অংশ, এখানে আমরা যে মৌলানা যে খতিয়ান দেখছি এখানে 3 জন ব্যক্তি আছে, আবুল ফজল, ফিরোজ আক্তার, সাবিনা আক্তার। তাদের পিতা হচ্ছে আনোয়ার আলী। 3 জন খতিয়ান হোল্ডার, 3 জনের কার কত অংশ। যদি আমরা এক অংশ চিন্তা করি, তো সম্পূর্ণ অংশ জমি যেটা খতিয়ান আছে তাকে যদি এক অংশ চিন্তা করি, তাহলে তার 0.5 মানে অর্ধেক হচ্ছে আবুল ফজলের নামে আছে, আর ফিরোজ আক্তারের নামে আছে 0.25, সাবিনা আক্তারের নামে 0.25। মানে যদি 16 আনা বলি তাহলে 8 আনা হচ্ছে ফজলের নামে, আর ফিরোজা আর সাবিনা 4 আনা। তো দেখেন পরের গল্পের রাজস্ব এখানে মানে ওইটা ফাঁকা আছে, এই যে কত পর খাতা হয় সেটা সম্পর্কে ওখানে আর কি আমরা হিসাব করি পরবর্তীতে। ওটা বছর বছর চেঞ্জ হয় বা সরকার রেট চেঞ্জ করলে আমার রেট চেঞ্জ হতে পারে। আর ডাক নাম্বার আমি যে বলেছিলাম যে এই 3000 নাম্বার খতিয়ানে 3টা দাগের জমি আছে, মানে এই রংটা চিন্তা করলে 3টা টাইলস, কোনো একটা হতে পারে, তারপর পাশেরটা হতে পারে, তার পাশেরটা বা আরো কোনো টাইলস থাকলে সেটা হতে পারে। তো এই জমির শ্রেণীটা কি কৃষি না অকৃষি? আমি কোথায় বলছিলাম আপনাদের খেয়াল আছে কিনা, মূলত জমি ছিল কৃষি জমি অকৃষি। এখন কৃষির ভিতরে হতে পারে কি, ডাঙা হতে পারে, ভিটা হতে পারে, খাল হতে পারে, পুকুর হতে পারে, তারপর হচ্ছে রানী জমি বিড়াল হতে পারে।
এখানে আমার একটা প্রশ্ন ছিল, আমি আসলে বুঝতেছি না যে এক একজনের নাম দেখা যাচ্ছে ফিরোজা, সাবিনা, এই দুজনের আলাদা আলাদা দাগ নাম্বার। এই দাগ নাম্বারটা হচ্ছে প্রভাব, আমার ভোটিয়ার নম্বর উপরে আসছে। ভোটিয়ার নম্বর কি জমির মালিকের নম্বর না, এটা আসলে কি নম্বর? এক করতে অনেক খতিয়ান নাম্বারটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। আমি আগেই বলেছি যে এখানে যেন দেখছেন যে আবুল ফজল, ফিরোজা আক্তার, সাবিনা, এই যে একটা খতিয়ানে তারা তিনজন মালিক। যৌথ অ্যাকাউন্ট, ব্যাংকের অ্যাকাউন্ট এবং যৌথ, এটা হচ্ছে যৌথ অ্যাকাউন্ট। তো যৌথ অ্যাকাউন্টে তিনজনের নামে জমি আছে, অংশ উল্লেখ করা আছে। আবুল ফজলের নামে 0.5 মানে অর্ধেক অংশ, আর ফিরোজা, সাবিনা 1/4 ভাগ 1/4 ভাগ। আর এইখানে যে 8,000, 8,001, 8,002 তিনটা দাগ আছে, মানে এই তিনটা দাগের জমি এই খতিয়ানে আছে, তার কতটুকু করে অংশ মালিকানা আবুল ফজল, ফিরোজা, সাবিনা, সেটা বলতে হবে। হ্যাঁ, একজনের হতে হবে। যদি এই খতিয়ান থেকে আমরা খারিজ খতিয়ান মানে আলাদা করে ফেলি, তাহলে তিনজনের দ্বারা তিনটা আলাদা খতিয়ান করা হবে। না না, এখানে যে দাগ তিনটা আছে, এই তিনটা দাগে তিনজন ব্যক্তি মালিকানা, এই ভাগ অনুযায়ী মালিকানা, তিনটা দাগে মালিকানা। আমি যেটা দেখাচ্ছি যে এই রুমটা যে টাইলসগুলো, এই টাইলসগুলো দেখেন ছোট ছোট করে ভাগ করা আছে। এইখানে কোনো এই যে টাইলসগুলো ছোট ক্ষুদ্র 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 যে ভাগ, এটা হচ্ছে আমরা যদি এক একটা টাইলসকে বিবেচনা করি, এটা হচ্ছে জমির দাগ। এখানে তিনটা টাইলস 8,000, 8,001, 8,002, এই তিনটা টাইলসের মালিকানা হচ্ছে এই তিনজন ব্যক্তি, তাদের কার কত অংশ, প্রত্যেকটা তিনটা টাইলসের তিনটাতে আবুল ফজলের অর্ধেক করে মালিক, আর ফিরোজা আক্তারের 1/4 ভাগের মালিক, সাবিনা আক্তারের 1/4 ভাগের মালিক। এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন কিনা? না বুঝতে পারলে প্রশ্ন করলে আমরা আবার বুঝাবো। এই দিক দিয়ে চেয়ার কিন্তু ফাঁকা আছে, আপনারা এসে বলছেন এই দিক দিয়ে, পিছন দিক দিয়ে চেয়ার ফাঁকা আছে। এখন আমি একটু বলি যে আমরা জমির মালিকানা অর্জন করতে কিভাবে পারি। জমির মালিকানা প্রধানত দুইভাবে প্রয়োজিত হয়। আমি যদি কার কাছ থেকে কিনি বা কার কাছ থেকে বিক্রি করি, আর অথবা ওয়ারিশ সূত্রে, মানে আমার বাবার জমি ছিল, আমার বাবা মারা যায় যদি সেই জমিটা আমি এবং বাবার যারা ওয়ারিশ আছেন তারা একভাবে পেতে পারি, অথবা আমি যদি টাকা দিয়ে বা অন্য কোনো মাধ্যমে কার কাছ থেকে তার জমিটা কিনি, এই দুইভাবে জমি মালিকানা অর্জন করা যায়। এটা কি ক্লিয়ার? আর কয়েকটা সাব সিস্টেম আছে, সেটা আমি বলছি আর কি। লিজ, আমি যদি কারো কাছ থেকে লিজ নিই কোনো চুক্তি করে, সেটা কিন্তু পার্মানেন্ট মালিকানা না, এটা নির্দিষ্ট সময়ের জন্য 5 বছর, 10 বছর, 1 বছর, 20 বছর, 99 বছর এরকম হতে পারে। অথবা যদি বিনিময় করি, যেমন 1947 সালে যখন দেশ ভাগ হলো, তখন এই এলাকার হিন্দু লোক যারা, তারা ভারতে চলে গেলেন, ওইখানকার মুসলমান লোক যারা এখানে, তারা চলে আসলেন। তো তারা কি করলেন, যারা বুদ্ধিমান ছিলেন তারা ওইখানকার কার সাথে মালিকানা বদল করলেন, যে এইখানে আমার 10 কাঠা আছে, তো ওইখানে 20 কাঠা আছে, ভোটে না পাওয়ার থেকে, ফকির হয়ে যাওয়ার থেকে একটু মালিকানা বদল করে দিলাম আমরা, বিনিময়। আর হচ্ছে গিফট বা হেবা, যদি আমি আমার কোনো রক্ত সম্পর্কে কেউ থাকে তাকে মানে উপহার দিতে চাই, সেটা হচ্ছে হেবা বা গিফট। আর উইল, উইল যদি কেউ করে, উইল মানে ইচ্ছাপত্র, যদি কেউ উকিলের মাধ্যমে একটা উইল করে, রেজিস্ট্রি করে, সেটা হচ্ছে উইল। মানে আমার আছে 10,000 টাকা, আমি চাই আমার উনি বন্ধু বান্ধব, আমার প্রিয়
মানুষ, তাকে আমি দিয়ে আমি মারা যাওয়ার পরে তাকে দিব। এটা যদি আমি আগে লিখে রেখে যাই, আমি মারা যাওয়ার পরে শুধুমাত্র উইলটা কার্যকর হবে। আমি বেঁচে থাকলে কিন্তু উইল মিনিটে চেঞ্জ হতে পারে, কিন্তু যদি আমি মারা যাই, লাস্ট যে উইলটা করেছিলাম আমি ইচ্ছাপত্র, ওইটা কার্যকর হবে। আর ওয়াক্ফ, মুসলিমরা মসজিদ, মাদ্রাসা, ধর্মীয় প্রতিষ্ঠানে জমি দান করে, যাকে বলে ওয়াক্ফ। আর দেবত্ব, হিন্দুরা যদি দান করে সেটা দেবত্ব। এখন সার্ভে সম্পর্কে আমি আগে বলেছি, মোটামুটি সার্ভেতে যাচ্ছি না। রেকর্ড অফ রাইটস, শব্দলিপি, মালিকানা, এটা কিভাবে সংরক্ষণ করা হয়, কিভাবে এটা কাজ করা হয়। রেকর্ড অফ রাইটস মানে হচ্ছে শব্দ, যে কার মালিকানা, কার শব্দ, যে একদম সেখানে আর কারো কোনো কিছুই নাই, শুধুমাত্র নিঃশব্দভাবে একজনের শব্দ, সেটা হচ্ছে রেকর্ড অফ রাইটস। তো এটা কিভাবে করা হয়? আপ টু ডেট, মানে আমি একটা কিনলাম একজনের থেকে, তো তার নামটা কেটে যে তার কাছে বিক্রি করলাম তার নাম বুঝাই করি, যে আমি দলিল করলাম আমি একজনের থেকে 10 কাঠা জমি কিনে নিলাম। তো কিনে নিলে দলিলটা হলো একটা শব্দ, সেই শব্দটা যদি আমি এসিডেন্ট অফিসে যাই যে আমার নামে মিউটেশন করে নিই, তাহলে সেই শব্দটা আমার বুঝতে হবে। আমি যখন খাজনা দিতে বলবো সরকারকে, খাজনা তখন দিলে সরকার আমাকে বৈধ গ্রহীতা হিসেবে নেবে। কিন্তু আমি যদি একটা দলিল করি, আমি যে আমাদের বংশ কর্মকর্তা মহোদয়ের থেকে 10 কাঠা জমি কিনলাম, কিনে যদি দলিলটা আমার বালিশের নিচে বাস করে রাখি, প্রত্যেকদিন একবার সকালে উঠে দেখি, রাতের বেলা ঘুমানোর সময় আর একটা দেখি, তাহলে কিন্তু হস্তান্তরটা হলো না। ওই রেকর্ড অফ রাইটস যেটা শব্দলিপি, সেটা কিন্তু আপডেট হলো না। শুধুমাত্র আমি কিনলাম, মনের সামনে পেলাম যে আমি 2 লাখ টাকা দিয়ে 10 কাঠা জমি কিনেছি, কিন্তু ওনার নাম যদি থেকে যায় ওখানে, যতক্ষণ পর্যন্ত মিউটেশন না করছে ততক্ষণ আমার হস্তান্তর কিন্তু পরিপূর্ণ হলো না। মনে মনে শান্তি পেলাম, আমি দখল করলাম, কিন্তু পরবর্তীতে এটা নিয়ে আইনি জড়িত হতে পারে। এবং আমাদের সমাজে যত সিভিল মামলা আছে, যত ক্রিমিনাল মামলা আছে, সব কিছুর যদি 90% বলি, তাইলে জমির থেকে উৎপত্তি। জমির মালিকানা নিয়ে, জমির দখল নিয়ে, মারামারি, খুনোখুনি, এইগুলো সম্পূর্ণ জমির থেকে উৎপত্তি। আর ক্লারিক্যাল মিস্টেক্স সংশোধন করে করা যায়, যে আমার নাম হয়ে গেছে কমলা, কিন্তু লিখতে যে হয়ে গেছে কমলা, এই সামান্য যে ভুল, যদি আমার যে যখন জরিপ হয়েছিল, জরিপের সংক্ষিপ্ত ধাপগুলো বলে, জরিপ হওয়ার সময় যে জরিপকারী কর্তৃপক্ষ সেটেলমেন্ট আমাদের আছে, তারা মাইকিং করবে, পত্রিকায় বিজ্ঞপ্তি দিবে যে প্রক্রিয়াটি বদলায়, আগামী 1 সপ্তাহ ধরে জরিপ হবে, আপনারা সবাই আপনাদের জমির কাগজপত্র নিয়ে একদম রেডি থাকবেন। তারপর তার ট্রাভার্স করতে আসবে, তারা যে একটা এলাকা যে প্রকার জরিপ করবে, সেখানে এসে যে কাঠামো কোথায় আছে না আছে, একটা শীট, একটা পেজ, একটা পেয়ে আমরা যেটা দেখলাম আগে একটু আগে, এই যে এরকম একটা কাগজের উপর প্রত্যেকটা একদম ক্ষুদ্র ক্ষুদ্র ত্রিকোণমিতি, মানে জ্যামিতি, যেটা আমরা বলছি আর কি, ত্রিভুজ আঁকাবে, বর্গ আঁকাবে, রম্বস আঁকাবে, তারা একদম মার্কিং করে ফেলবে যে কার কতটুকু জমি আছে। তারপর তারা আমাদেরকে ডাকবে যে মাঠে একদম এই থানাপুরি, তারা মাঠে ডাকবে যে আপনার এখানে আমরা একটু পেয়েছি, আপনার নাম বলেন। তো তারা একটা খসড়া খতিয়ান বানাবে, সেখানে যে যাকে পাবে, যার কাগজপত্র ছিল, তার নামটা লিখে নেবে, লিখে নিয়ে পরে আবার তারা বোঝালাভ করতে ডাকবে একদম সুন্দর করে, যে আপনার নাম একটু পেয়েছি, আপনি দেখেন একটু আপনার দখল আপনি আসেন কিনা। তারা বোঝালাভ করার পরে তারপর হচ্ছে তসদিক করবে বা অ্যাটেস্টেশন, যখন আপনি যাবেন সব কিছু থেকে একজন রাজস্ব অফিসার, যিনি কানুন করতে পারেন বা সেটেলমেন্টের অফিসার হতে পারেন, তিনি সেটা অ্যাটেস্টেশন করে দেবেন, সাক্ষ্য দিয়ে দেবেন। যখন সাক্ষ্য যখন দিয়ে দেবেন, এটা আপনার খসড়া খতিয়ান হয়ে গেল, বা আমরা বলি না মাঠ খরচা, এই মাঠ খরচাটা আপনারা পেয়ে গেলেন। তারপরে যদি আপনার কোনো আপত্তি থাকে যে আমার নামের বানানটা বেশি হয়েছে, আমার অংশ কম বেশি হয়েছে, আমার নকশায় বাইরে আছে, তখন আপনি যে সেটেলমেন্টের যে বিধিমালা ছিল, বিধিমালা 30 ধারা 31 ধারা না আমার একটু শুনেছেন আপনারা, 30 ধারা অনুযায়ী আপনি আপত্তি জানাতে পারবেন। একদম লিখিত আপত্তি দিলে পরে তারা আবার যাচাই করবে, যাচাই করে তারা একটা ফাইনাল করবে। যদি তারপরে আপনার আপত্তি না মেটে, তাহলে আপনি 31 ধারা সেটেলমেন্ট অফিসারের কাছে আপিল করবেন, 20 টাকা কোর্ট ফি দিয়ে আপিল করলে সেটেলমেন্ট অফিসার একটা শুনানি নেবে। শুনানি নিয়ে যদি দেখে আপনার দাবি ঠিক আছে, সে আরো ঠিক করে দেবে, আর যদি দেখে ঠিক না, তাহলে সে বাতিল করে দেবে।
এরপরে চূড়ান্ত গেজেট প্রকাশিত হবে। আমরা যে এই প্রক্রিয়াটা দেখলাম এটা হচ্ছে বিহারের জরিপ। এই সবগুলো 10টি ধাপ অতিক্রম করার পরে এটা জরিপ নিশ্চিত হয়। তো যে কোনো পর্যায়ে যদি কোনো জরিপে আপত্তি থাকে তারা ওই নির্ধারিত সময়ের ভিতরে জানালে তারা কিন্তু ঠিক করে দেয়। এখন আমাদের কাছে যে সমস্যাগুলো নিয়ে মানুষ আসে, নাম ছিল দবির, হয়ে গেছে কবির। এই সমস্যাটা যখন 30 ধারা 31 ধারা ছিল তখন ঠিক করে ফেললে এই যোগ্যতাগুলো এখন ভোগা লাগছে না। কিন্তু আমাদের যেহেতু জ্ঞান কম, আমরা জানি না, বুঝি না। গ্রামে দেখা যায় যে একজন লোক সম্পর্কে জানে, যে কোনো সমস্যা আমরা তার কাছে দৌড়ে যাই, বা এগুলো আমরা জানার চেষ্টাও করি না। বা জানার জন্য আমাদের স্কুল কলেজে শেখা হয় সরল সুদ কথা, 100 টাকা সুদ দিলে 3 বছর পরে টাকা সুদ পাওয়া যাবে। কিন্তু স্কুল কলেজে কিন্তু আমাদের শেখানো হয় না যে বাবার সম্পত্তিতে বোনের অংশ রয়েছে। দেখা যায় বোনের অংশ যারা আমরা ধৈর্যভাবে মেনে চলি, তারা দিলেও বোনের অংশ দিয়ে কি বিলের ভিতরে যে জমিটার দাম কম, বাড়ির যে জমিটা তার সমান অংশ, হারাহারি অংশ যেটা 2 বোন 1 ভাইয়ের সমান অংশ হবে, সেটা আমরা দিতে চাই না। কারণ কি, আমাদের শিক্ষা ব্যবস্থা বা আমাদের যে শিক্ষাক্রম, সেখানে আমাদেরকে শেখানো হয় কি 100 টাকা সুদ দিলে কয় টাকা পাওয়া যাবে বছরে, এই অঙ্কটা আমরা শিখি। কিন্তু আমাদের যদি পাঠ্যপুস্তকে এটা থাকতো তাহলে কিন্তু মনের ভিতরে সবার একটা চলে আসতো যে আমি যদি জানি 1 আর 1 যোগ করলে 2, এটা আমাদেরকে যদি বলে কেউ 3, আমরা কিন্তু তখন মানবো না, কারণ আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি সেটা। তো আমরা পাঠ্যপুস্তকে না পেলেও আমাদের এই অবস্থায় আমাকে পরামর্শ দিয়েছেন, যেটা এখন থেকে আমরা সময় পেলে প্রত্যেক সপ্তাহে পারি বা 2 সপ্তাহ পর পারি, আমি যে কয়দিন আছি ফকিরহাট উপজেলায় যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে আমরা ইনশাআল্লাহ যাবো, যে সব শিক্ষক এবং শিক্ষার্থী তাদের নিয়ে বসে আধা ঘন্টা পারি 1 ঘন্টা পারি একটু আলোচনা করবো যে জমির এই বেসিকগুলো যদি তারা জানে তাহলে পরবর্তীতে তারা কিছুটা জড়িত এড়াতে পারবে বলে আমার মনে হয়। তো যেটা বলছিলাম যে আমাদের যে আপডেট কিভাবে করতে স্বত্বলিপি, সেটা হচ্ছে যখন আমি একজন মারা যাচ্ছি, আমি মারা গেলে আমার যারা ছেলে মেয়ে আছে, ভাই বোন আছে, যারা আমার ওয়ারিশ হবে, তারা সকলে একসাথে যে আমাদের এক্সপিরিয়েন্সের কাছে যাবে বা রাজস্ব অফিসার যিনি, তার কাছে যেয়ে বলবে আমার বাবা মারা গেছেন, তার আমরা ওয়ারিশ এই কয়জন আছি, আমাদের নামে বাবার নামটা কেটে আমাদের নাম লিখে দেয়। তাহলে একটা সুন্দর সিস্টেম তাদের নাম লিখে দেবে। যদি সবাই একসাথে না যায় তাহলে তাদের একটা বর্ণনামা দলিল লাগবে যে আমার বাবার 10টা দাগে এই 10টা টাইলসের উপর জমি আছে, আমি এই করা টাইলসটা থেকে নেব, আমি এই করা টাইলস থেকে নেব, আমি মাঝের টাইলস থেকে নেব। এইভাবে যদি হয় তারা একটা বন্টন করে যেতে পারে, বন্টন করে দলিল একটা করা থাকলে রেজিস্ট্রি দলিল তারা 10 বছর পরে গেলে ঝামেলা হবে না। অথবা যদি দেখা যায় যে কি আমরা এখানে 4 ভাই বোন আছি, 3 ভাই বোন এক দলে, আর 1 ভাই বোনকে আমরা দিব না কিছু, আমরা তার সাথে বন্টন করবো না, তখন ওই যে বোন আছে বা ভাই আছে সে যদি আদালতে একটা পার্টিশন মামলা করে, বাটোয়ারা মামলা, যে আমার ভাইয়েরা আমার চাচারা তারা আমার জমি আমাকে বুঝিয়ে দিতে চাচ্ছে না, মহামান্য আদালত কি বিজ্ঞ আদালত আপনার কাছে আমি আজ দিতে চাচ্ছি, আমি যেটুকু পাবো আমার নিশ্চয় অনুযায়ী সেটুকু আমার নামে লিখে দেওয়ার জন্য এসিডেন্টকে আদেশ দেন। আদালত তখন তাদের সবাইকে ডাকবে, ডেকে তার নামে যেটুকু অংশ ইচ্ছা অনুযায়ী আসে সেইটুকু তার নামে লিখে দিতে বলবে। ওয়ারিশ সূত্রের 3 ভাবে আমরা মালিকানা পেতে পারি। সকল ওয়ারিশ একসাথে আবেদন করলে অথবা একটা বন্টননামা দলিল করলে যে আমার বাবা মারা গেছে, 10টা আমাদের 10টা টাইলসের জমি আছে, আমরা কে কোন টাইলস থেকে জমি নিব, কে কোন দাগ থেকে জমি নিব, নিজেরা আপোষে একটা বন্টন করবো। সেটা আমাদের সাব রেজিস্ট্রার স্যার আছেন, তার কাছে যাব, যে বলবো আমরা এটা আপোষে বন্টন করেছি, আপনি আমাদের একটা রেজিস্ট্রি করে দেন। ওই রেজিস্ট্রি একটা দলিলের মর্যাদা পেয়ে যাবে এবং সেই দলিল দিয়ে আমরা পরবর্তীতে আমাদের নাম খতিয়ানে লেখা নিতে পারবো। আর যদি তার না হয় আদালতে যে আমার 3 ভাই বোন আমাকে জমি দিতে যাচ্ছে না, আমার অংশটুকু আদালত আমাকে রায় দিয়ে দিলে আমি সেটাতে আমার নাম করে নিতে পারবো। এখন আর কি বলে দিই সবাই যে সাংবাদিকরা এখানে আছেন, যে আমি এসিডেন্টের কাছে গেলাম, এসিডেন্ট আমার থেকে 10,000 টাকা চাইলো যে এটা দিতে হবে, তাহলে আপনার নামে
লিখে দিব, তাহলে দিব না, এই কারণে বাতিল করে দিব। তো বাতিল করলে এসিল্যান্ডের কাছে একটা রিভিউ করা যাবে যে আপনি বাতিল করছেন, দয়া করে একটু বিবেচনা করেন, বা বিবেচনা যদি না করেন, খুব খারাপ, আমার মতো খুব খারাপ এসিল্যান্ড হয়, তাহলে 20,000 টাকা তাহলে করে দিব না। তখন আপনারা ওই যে রায়, যে মামলাটা নকল তুলবে, যে আমি মামলাটা আবেদন করেছিলাম কিন্তু আমাকে আমার নামে জমি দেয়নি, তখন সেই রায়টা নিয়ে এডিসি রেভিনিউ, অতিরিক্ত জেলা প্রশাসক রেভিনিউর কাছে আপনারা আপিল করবেন যে উনি খুবই দুষ্ট মানুষ, খুবই খারাপ মানুষ, আমাদের থেকে টাকা চাইছে, আমাদের সব কিছু ঠিক আছে, আমাদের নামে রেভিনিউ করে দিচ্ছে না। তখন এডিসি রেভিনিউ যদি দেখেন যে উনি ওই সব কিছু ঠিক থাকা সত্ত্বেও তাকে মিউটেশন করে দেয়নি, তখন উনি আদেশ দিয়ে দেবে এতদিনের ভিতরে মিউটেশন করে দেওয়ার জন্য। ওই আদেশ না মানলে এসিল্যান্ডের চাকরি চলে যাবে। তো এডিসি রেভিনিউ 20,000 টাকা দিয়ে 40,000 টাকা ঘুষ চাইল, তো আপনি ঘুষ দিতে পারবেন না, তখন আপনি চলে যাবেন অ্যাডিশনাল কমিশনার রেভিনিউর কাছে। সে যদি দেখে যায় ঠিক আছে, সে আদেশ দিয়ে দেবে, ওই আদেশ না মানলে এডিসি রেভিনিউ এসিল্যান্ড 2 জনের চাকরি চলে যাবে। এইভাবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাকে হাইকোর্ট রিড করার পর্যন্ত সুযোগ দিয়েছে যে আইনি যতগুলো স্টেপ আছে আপনি সবগুলো স্টেপ যেতে পারবেন। আর কারেক্টিং অফ ক্লারিক্যাল মিস্টেক, মানে করণিক ভুল সংশোধন, আমি যেটা আগে বলেছিলাম যে নাম হয়ে গেছে কবির, দবির, দুই ভাই না, একই লোক ডাকতে, একজন কবির বলে একজন দবির বলে ডাকতো। তো ভুল করবেন, ওই এক যখন সেটেলমেন্টে আসছে বলে তোমার নাম কি, বলছে কবির, তারপর বলছে না আমার নাম দবির। এই যে এই নামটা যখন ভুল হয়ে গেল, ওই নামটা আমরা যদি তদন্ত করে দেখি যে 2 জন না লোক একজন, নাম 2 ভাবে গেছিল, আমরা ঠিক করে দিতে পারবো। যদি দেখা যায় যে শেয়ার ক্যালকুলেশন, মানে এক জায়গায় অংশ হবে 402 অংশ পাবে, ওইটা হয়ে গেছে 204, তো ওইটা যোগ বিয়োগ করে আমরা দেখবো যে তাহলে এক না পড়ে কিনা, মানে 100 অংশ হয় কিনা, তাহলে আমরা ওটা কারেকশন করে দিতে পারবো। যদি প্লটের নাম্বার, দাগ নাম্বারটা কোনো রকমের ভুল হয়ে যায়, 52 হবে 53 হয়ে গেছে, তো আমাদের একটা আরও আছে, একটা দাগ সূচি আছে, আমরা আমাদের সাথে মিলাই দেখবো যে ওনার ক্ষতি আছে কোনো সময় ভুল ভুল হয়ে গেছে, যখন দেখবো ওইটার সাথে এটা মেলে, তখন আমরা এটা ঠিক করে দিতে পারবো। এখন রেজিস্ট্রেশন, আপনারা দলিল করতে চান, দলিল করতে গেলে আপনাদের একটা দেখা যায় যে ভোগান্তি হয়, দলিল লেখকদের কাছে যারা যান বা দালাল ধরেন বা মুহুরি ধরেন, তারা কিন্তু একটা এক্সাক্ট অ্যামাউন্টের টাকা বলে দেয় যে এটা দলিল করতে 10 টাকা, তুমি দলিল করতে তোমাদের 5 লাখ টাকা লাগবে। কিন্তু সরকারের কিছু নির্ধারিত রেট আছে, যে 1908 সালের যে রেজিস্ট্রেশন অ্যাক্ট এবং তারপরে মানে জারিকৃত পরিপত্র, সেই পরিপত্রে আছে স্ট্যাম্প ডিউটি কত পার্সেন্ট, রেজিস্ট্রেশন ফি কত পার্সেন্ট, লোকাল গভর্নমেন্টের ফি কত পার্সেন্ট, সোর্স ট্যাক্স একদম নির্দিষ্ট করে দেয়। এর বাইরে কিন্তু টাকা নেওয়ার সুযোগ নেই। আপনাদের সার্ভিস খুবই ভালো মানুষ, যদি কেউ কোনো দালাল বা বেশি টাকা দাবি করে, সরাসরি তার সাথে যে কথা বললে যেটা নির্দিষ্ট সরকারি রেট, তার বাইরে কিন্তু টাকা লাগে না। আর দাখিলা দিতে আমি একটা কোচিং লোন হয়ে যাচ্ছে, তখন 1100 টাকা সরকারকে দিলে সে আমাকে একটা রিসিপ্ট দিবে, ডুপ্লিকেট কাপড় করবে, সেটা ডিসিআর। আর প্রত্যেক বছর যে সার্ভিসটা দিই, সার্ভিস কাগজ পাওয়া যায়, ওটা হচ্ছে দাখিলা। আমার দলিল প্রমাণ হিসেবে দাখিলা কিন্তু বাধ্যতামূলক। যদি আমি দলিল করে ঘরে রেখে দিলাম, বাড়িতে রেখে আমার মিউটেশন করে দাখিলা দিলাম না সরকারকে, আমি কিন্তু আমার মালিকানা পুরোপুরি লাভ করতে পারবো না। গতকালকে একটা আমরা এই যে শুনানি নিলাম, একজন জমি কিনেছে, তার 3 বছর আগে জমি কিনা, কিন্তু সে কিনে মানুষের নিচে রেখেছে দলিল, সে দাখিলা দেয়নি, তার সাথে নামবন্ধ করেনি, কিন্তু এখন শক্তি পেয়ে তার লাঠিয়া নিয়ে সে আরেকজন ছেলে উচ্ছেদ করে দিয়েছে। কিন্তু তার কিন্তু রেজিস্ট্রেশন করা আছে, দাখিলা দেওয়া আছে, কিন্তু যেহেতু এই লোকের লাঠিয়া দলিল আছে, উনি বলছে আমার তো দলিল আছে, কিন্তু দলিল থাকতে হবে না, দলিলটা মিউটেশন করে দাখিলা সরকারকে দিতে হবে। এখন আমাদের যখন স্বাধীন হয়েছে, স্বাধীন হওয়ার আগে 1950 সালে একজন ব্যক্তি সর্বোচ্চ 375 বিঘা সম্পত্তি রাখতে পারত। তারপরে 1972 সালে একটা
প্রেসিডেন্সিয়াল অর্ডার দিয়ে দিল, যেখানে ওই কাজ মানে কারণ সর্বপ্রথম 3 কোটি, পরে 7 কোটি, 7 কোটি জমি তো আর বাড়ে বলতো না 375 বিঘা জমি রাখতে পারবো না, একজন সর্বোচ্চ 100 বিঘা রাখতে পারবো। তার উপরে 1984 সালে কিন্তু ওই শ্রমিকরা গলায় 60 বিঘা নিয়ে আসে, 60 বিঘা থাক আর 60 বিঘা নিতে থাক, যদি একটা কৃষি প্রধান হয় শুধুমাত্র কৃষির উপর ডিপেন্ডেন্ট, তাহলে কিন্তু তার 8.25 অর্থাৎ 25 বিঘা পর্যন্ত ছাড় না, কৃষিকাজের ছাড়টা সরকার না, কিন্তু কৃষির সাথে একটা অন্যান্য পেশা তাই বিরত হবে না। এখন বলি ওই যে বিভিন্ন পরিস্থিতি যেখানে চলে গেছে, দেখা গেছে মাল্টিমিডিয়া এই একটা জায়গা মালিক একটা কোনো একটা মালিকানা পাওয়া যায়, ওই জমিটা আমাদের সমাজ কিন্তু সবাই যে দখল করতে পারবে সরকারের নামে থাকে, ওটা ব্যবহার করা আবেদন করতে পারে। যদি আপনার নিজের কোনো জমি না থাকে আপনি এটা লিজ দিতে চাইতে পারেন বা বন্ধ করতে চাইতে পারেন, চাইলে আমরা যদি সব তদন্ত করে দিলে আপনাকে দেওয়া যায়, আমরা আপনাকে দিলে সেটা সুপারিশ করতে পারি, ডিসিশন সেটা অনুমোদন করতে পারেন। একটা রেট আছে যে কতটুকু পর্যন্ত ডিসি পারবে, কতটুকু পর্যন্ত বিভাগীয় কমিশনার পারবে, কতটুকু পর্যন্ত ভূমি মন্ত্রণালয় পারবে, সেই রেট আছে, সিলিং আছে, যে 10 কাঠা একজন পারবে, 10 বিঘা একজন পারবে, 100 বিঘা একজন পারবে। তো খাট জমি যদি কোথাও থাকে, আপনারা যদি কেউ সেটা বন্দোবস্ত নিয়ে কাজ করতে চান তাহলে আবেদন করলে আমরা তদন্ত করে তাদেরকে সহায়তা করতে পারি। আর একটা যে ভিত্তি জমি এনি প্রপার্টি, আমাদের যে 1965 সালে পাকিস্তান ভারতের যুদ্ধ হলো, ওই যুদ্ধের সময় যারা এই দেশ ছেড়ে চলে গেল, সরকার সেগুলো এনি প্রপার্টি শত্রু সম্পত্তি হিসেবে ঘোষণা করেছিল। শত্রু সম্পত্তি ঘোষণা করার পরে ওইটা হয়ে গেল অর্পিত সম্পত্তি, মানে সরকারের নিজস্ব তত্ত্বাবধান সরকার নিয়ে নিল বেস্টেড প্রপার্টি। বেস্টেড প্রপার্টি দুই প্রকার আছে, ক আর খ। ক তফসিল যেটা সেটা কোনো মালিকানা পাওয়া যায়নি, ওটা এখন সরকার লিজ দেয়। আর খ তফসিলকে সরকার অবমুক্ত ঘোষণা করে, যদি কেউ নিজস্ব কাগজপত্র সঠিক কাগজপত্র দেখাতে পারে সে যে আবেদন করবে আমরা যাচাই করে তাকে দিই। আর ভূমি কতগুলো সরকার খাজনা কালেকশন করার, কতগুলো জমা রাখে, বাইরে প্রমাণিত ভূমি কর সেই তদন্ত করা, যেমন জল মহাল, বালু মহাল, হাট বাজার, যত ধরনের সরকার ট্যাক্স কালেকশন করে দিয়ে বড় বড় যে আমার এখানে কতগুলো ভূমি আছে, 7-8টা হাট আছে, বাজার আছে, সেই বাজারগুলো নির্দিষ্ট মেয়াদে ইজারা হয়। ইজারা গ্রহীতা সে একটা সরকারকে 1 টাকা টাকা দেয়, দিয়ে সে আবার যারা দোকান কোথায় বাজার কোথায় তাদের সপ্তাহে সপ্তাহে হাট রয়েছে কালেকশন করে। এই মহলগুলো সব সরকারি সম্পদ। এখন কথা হলো যে আমার জমি আছে, এখন যদি জমা গুরুত্বপূর্ণ, যদি দরকার ফকিরহাটে একটা মেডিকেল কলেজ হবে, কিন্তু এই জমিটা আছে একজন আমি আমাদের একজন এই যে মৌলানা সাহেবের জমিটা, তো এই জমিটা সরকার চাইলে জনগণের কল্যাণের জন্য সরকার যে অ্যাকুইজিশন মানে অধিগ্রহণ করতে পারে, অধিগ্রহণ করলে তো ফিরিপিত করতে পারবে না, ওনার তো ক্ষতি হয়ে যাবে না, কারণ একটা দামি জমি। তো এখানে সরকার যদি ব্যক্তিগত জমি সরকারি কাজে জনকল্যাণকর কাজে অধিগ্রহণ করে তাহলে 300% ক্ষতিপূরণ দেয়। যদি জমির মৌজার একটা অনুযায়ী যে রেট হয়, এই যে সাব রেজিস্ট্রেশন থেকে নিয়ে সেই রেটে 3 গুণ টাকা তাকে দেয়, কারণ সে তো ক্ষতিগ্রস্ত হলো, সে হয়তো ওই টাকা দিয়ে অন্য কোনো কাজ করবে, অন্য কোনো থেকে জমি কিনবে। তো সরকার এই জমি যত জমি সব সরকারের আমাদেরকে মানে মালিকানা দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু সরকার চাইলে যে কোনো সময় এই মালিকানা নিয়ে নিতে পারে জনকল্যাণ পরিষদ, কিন্তু সেটা আপনাকে ফ্রি নেবে না, আপনাকে যথাপর্যন্ত ক্ষতিপূরণ দেবে। যদি একটা জমিতে ঘর বাড়ি থাকে, আপনার ঘর বাড়ির জন্য একটা আলাদা ক্ষতিপূরণ আর জমির জন্য আলাদা ক্ষতিপূরণ। যদি গাছপালা থাকে গাছপালার জন্য আলাদা ক্ষতিপূরণ, জমির জন্য আরো ক্ষতিপূরণ। যদি পুকুর থাকে, পুকুরে যদি মাছ থাকে, মাছের জন্য ক্ষতিপূরণ, পুকুরের জন্য ক্ষতিপূরণ, জমির জন্য ক্ষতিপূরণ। সরকার কিন্তু জনগণকে ঠকানোর চিন্তা নেই, আমাদের জনকল্যাণমূলক রাষ্ট্র যথাপর্যন্ত হবে। যদি জনকল্যাণে কোনো কাজ করতে হয় সেক্ষেত্রে সরকার উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে কাজ করবে।
এখন আসেন যে জমি জমা সম্পর্কিত যে মামলাগুলো এই কোথায় যাবেন আপনি যাবেন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে যাবেন। প্রত্যেক জেলায় ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আছে, আর ল্যান্ড সার্ভে অ্যাপিলেট ট্রাইব্যুনাল আছে, তারপর দেওয়ানি আদালত আছে, হাইকোর্ট পর্যন্ত যেতে পারবেন, সুপ্রিম কোর্টে যেতে পারবেন। এখন সমস্যাগুলো কি? সমস্যা হচ্ছে আমার কাছে মনে হয় যেটা, সেটা আমার কাছে সমস্যা যেগুলো মনে হয় তার থেকে আপনাদের কাছে সমস্যা শুনবো আমরা, সেটা আমরা লিখে নেব, সেটা মন্ত্রণালয়ে পাঠাবো। তো যদি কারো কোনো সমস্যা বোধ হয় বা কোনো পরামর্শ থাকে আমাদেরকে জানাবেন, এখনই জানাবেন, আমি মাইক্রোফোন দিয়ে দিচ্ছি, যারা জানাবেন আমরা লিখিয়ে নিব। কেউ কিছু বলতে চাইলে আপনাদেরকে ওই লিখে আহ্বান জানাবেন। কারো কোনো পরামর্শ কথা বলতে হ্যালো, আমার সমস্যা হচ্ছে যে আমি একটা জমি ক্রয় করেছি, একটা দাগ হয়ে ওই দাগে একটা ম্যাপ আছে, এক জায়গা করে ম্যাপ করে আমার প্রকৃতকল দিচ্ছে, ওই জমি মিউটেশন আমি করতে পারতেছি না স্যার। এই ব্যাপারে আমি এটা তো আগে বললাম, গতকালকে যে আমরা কিছু শোনাই এলাম, তিনি জমি কিনেছেন তিনটা দাগে 1 একর 38 শতক, তিনটা দাগে কিনে আপনি এক দাগে ভোগ দখল করতেছেন। এখন আরো একজন লোক, তিনিও তিনটা দাগে কিনেছেন, উনি আর এক দাগে ভোগ দখল। এখন রাস্তার পাশে হওয়ার কারণে ওই জমির দাম বেড়ে গেছে। এখন উনি বলছেন আমার তো এই জায়গায় দখল আছে, ওনার এখন লোকজন বেশি, উনি নিয়ে যে মারামারি করে ওনাকে উচ্ছেদ করে দিয়েছে, দিয়ে ওইখানে উনি ঘর বানায় ফেলছে। আমাদের 5 থেকে 5 দাগ করে আমি তো মিউটেশন খাবো, মিউটেশন 5 দাগেই যে অংশ আছে অংশটা 5 দাগে মিউটেশন পালিয়ে আমার। আপনি তো এই জন্য পাবেন না, এই কালকে যে মারামারি হলো ওনাদের যতদিন পর্যন্ত ধরে নিজেরা আপোষে না আসবে, যদি কেউ মামলা করে এই সমস্যার কোনো সমাধান হবে। আমার জমিতে তো কোনো মামলা নেই স্যার। আপনার নাই মামলা কালকে হবে, তাহলে আমার এই দলিলটা এখন আমার এই জমিটা মিউটেশন না করতে স্যার আমার দলিলটা কি ক্যান্সেল হবে নাকি? যদি আপনি সরেনামা করবেন তাদের সাথে সরেনামা করতে হবে যে ভাই আমার তো মিউটেশন হচ্ছে না, 5 লাখ আমার 5 লাখে ডবল অথবা একটা কি দাম বেশি তাহলে কিন্তু সমস্যা হবে। আমার এই জমি আমার 5 লাখে ব্যাগ করে আবার তো আমার দখল করে দলিল করতে হবে, এটা মুখে কাটতে হবে। যদি আপনারা একসাথে আসে না তাহলে সমস্যা নেই, তখন আপনি বলে কিন্তু তার আপনার সবগুলোই থাকবে। আমি আমার বোনের কাছে আমার তার কাছে 6টা এই জমিটা 1 টাকার পরে আমি ব্যাগ করে আমি রেজিস্ট্রেশন করি। এখন আমি যখন মিউটেশন করতে বলছি তখন হচ্ছে যে আপনাকে 1 টাকা করে ব্যবহার করবো, আপনাকে এই মিউটেশন দেওয়া হবে। এটা আপনি পাবেন না, এটা যতদিন পর্যন্ত আপনার ওই মিউটেশনের 6 দাগ না দেখাবেন আপনার দখল, ততদিন পর্যন্ত পাবেন না। আপনাকে তখন ওইটাই দেখাবো, আপনার যে আপনি আপনার জমি নিজে দখল করেন বা একজন ফকিরকে বক্তব্য করতে দেন, কাউকে বাড়ি বানিয়ে দেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু আপনার ডকুমেন্টে ওকে থাকা লাগবে। যেমন 5 দাগের তফসিলে 5টা দাগ আছে, 5টা দাগে জমি নিয়েছি, দখলে আপনার 5টা দাগ দেখানো লাগবে, তা না হলে আপনি সমাধান পাবেন না। আসসালামু আলাইকুম। আমার নাম শামসুর রহমান, বিজয়নগর ইউনিয়ন 1 নং ওয়ার্ডের সদস্য। স্যার, আমার একটা প্রশ্ন। বলেন। স্যার, আমি মাত্র 2.5 শতাংশ জমি কিনেছি আমার বাড়িটা যে জায়গায়, কিন্তু ফিট দলিল নাম্বার ছিল 1126। আমার মহরি সাহেব পিটলি নাম্বার বসাই দিয়েছে 1226। এক্ষেত্রে আমার স্যার কি করণীয়? এখন কোর্টে যে 70% মামলা করবেন, সর্বপ্রধান মামলা করতে হবে। যে আমার এই দলিল ছিল এটা, কিন্তু ভুলক্রমে এটা লেখা হয়ে গেছে, এটা হবে এটা। কোর্ট যখন তদন্ত করবে, বিচার করে কোর্ট বলে দিবে যে এটা উনি যে দাবি করেছেন আর দাবি সঠিক, ওই ভুলক্রমে এটা হচ্ছিল, এটা হবে। কোর্ট যখন বলে দিবে আমাদের কাছে আসলে আমরা বিবেচনা করে দেবো। ধন্যবাদ স্যার।
আর কেউ কিছু যদি না বলেন, মেডিটেশন এখন শতবার অনলাইন, শতবার মাঝে কিছুদিন সার্ভার জড়িত হচ্ছিল, এখন কাজ করা যাচ্ছে। আমাদের যে ইউনিয়ন পরিষদ বলেন, সামাজিক বলেন, আমাদের কাছে যে বিচার সালিশগুলো আসে 60 থেকে 70% সারের জমি দেওয়া সম্পর্ক বিষয়। তো আমরা এই সালিশগুলো করতে যে জমি দূষণ পরিমাপ করতে চাই স্যার, আমাদের দেশে সিএস, এসএ এবং বিআরএস এর 3টে জরিপ হয়েছে। তো স্যার সিএস জরিপের সঙ্গে ম্যাপের সঙ্গে এসএ জরিপের ম্যাপের কিছুটা মিল আছে, কিন্তু স্যার আমরা যে সময় এই আরএস বর্তমানে স্যার গেজেট হয়েছে, আরএস ম্যাপ যে সময় আমরা আরএস ম্যাপ দিয়ে মাপতে যাচ্ছি স্যার, সিএস এস এর সঙ্গে আরএস ম্যাপের অনেক সময় মিল নাই। যেমন স্যার আমি একটা উদাহরণ দিই, আমার ওয়ার্ডের একটা জমিতে যে স্যার মিল নাই, মানে বিআরএস ম্যাপে কোথাও কম আছে, কোথাও বেশি আছে সিএস বা আরএস ম্যাপের চাইতে। এই বিষয়ে স্যার আমরা কি করতে পারি? আমরা তো যদি এসে ধরি তাহলে তো স্যার আমরা আইন লঙ্ঘন করতেছি, যেহেতু বিআরএস ধরে আমাদের এখন মাপতে হবে, যেহেতু বিআরএস স্যার গেজেট হয়ে গেছে, বিআরএস ধরে আমাদের মাপতে হবে। তো মাপতে গেলে স্যার আমরা তো বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি, কারণ যে যাদের জমি এরা এসএ অনুযায়ী খাচ্ছে, কেউ সিএস অনুযায়ী খাচ্ছে, বিআরএস এর সঙ্গে যে সময় মিলতেছে না স্যার, প্রতিপক্ষ তো সেটা মানতেছে না। এখন যখন বিআরএস আইনে আছে সর্বশেষ প্রকাশিত জরিপ, ওই অনুযায়ী স্যার আমি একটা উদাহরণ দিতে চাইছিলাম এই কারণেই স্যার, দলিল আছে স্যার 60 শতক সম্পত্তি, এসএ ম্যাপে আছে 57 শতক সম্পত্তি, বিআরএস ম্যাপে এসে 64 শতক সম্পত্তি দিয়ে দিচ্ছে স্যার। তাহলে এই যে আপনি বিআরএস ম্যাপ ধরে স্যার মার্কেট এই আর যে বাকি যে সম্পত্তিটা স্যার, এই সম্পত্তিটা আপনি করতে দিবেন, আপনি আমাদের কাছে আসবেন বা আদালতে যাবেন, আদালতে যাবেন যে আমার এসএস ছিল এত, আমার বিআরএস এত, জমির পরিমাণ বেড়ে গেছে, কাগজে বাড়ছে, জমি দেওয়ার বাড়ে না, তখন সেটা আদালত শর্ত দিয়ে দিবে যে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে লাইভে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আল্লাহ হাফেজ।